আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। অবৈধ অভিবাসীদের ট্যাক্স রিফান্ডে বড় ধাক্কা, 4 ক্রেডিট বন্ধের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। সুবিধা হারাতে পারেন প্রায় 10 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের নামে নতুন প্রতারণা, এআই দিয়ে ভুয়া আইনজীবীর ভিডিও বানিয়ে অভিবাসীদের দেওয়া হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। শীতের ভাইরাস করোনার গ্রীষ্মকালীন ঢেউ, আমেরিকার 50 অঙ্গরাজ্যে বাড়ছে সংক্রমণ। সেপ্টেম্বরেই সর্বোচ্চ পর্যায়ের আশঙ্কা। এবং স্মার্ট গাড়িতে হ্যাকারের হামলা ঠেকাবে এআই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক দিলরুবা শারীনের গবেষণায় মিলছে নিরাপত্তার নতুন সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আমেরিকায় অবৈধ অভিবাসীদের জন্য এবার আরও কঠোর হচ্ছে ট্যাক্স নীতি। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবিত নিয়মে 4 ধরনের রিফান্ডযোগ্য ট্যাক্স ক্রেডিটের সুবিধা থেকে বাদ পড়তে পারেন অননুমোদিত অভিবাসীরা। এতে প্রায় 10 লাখ মানুষ রিফান্ডের অংশ হারাতে পারেন বলে জানিয়েছে প্রশাসন। আর এই পদক্ষেপে মার্কিন করদাতাদের প্রায় $3 বিলিয়ন সাশ্রয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিয়মটি কার্যকর হলে কারা সুবিধা হারাবেন আর এর প্রভাবই বা কতটা, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য আবারও বড় ধরনের আর্থিক ধাক্কা। 4টি গুরুত্বপূর্ণ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট থেকে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নিয়ম কার্যকর হলে প্রায় 10 লাখ মানুষ এইসব ক্রেডিটের রিফান্ডযোগ্য অংশ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। ট্রেজারি ডিপার্টমেন্ট ও আইআরএস বুধবার প্রস্তাবিত নতুন বিধিমালা প্রকাশ করেছে। এতে অ্যাডপশন ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, এই 4টি সুবিধার ক্ষেত্রে যোগ্যতার শর্ত আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শুধু মার্কিন নাগরিক, মার্কিন নাগরিকত্বের অধিকারী নির্দিষ্ট ব্যক্তি এবং আইন অনুযায়ী যোগ্য অভিবাসীরাই এসব রিফান্ডেবল ক্রেডিটের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিটের বিশেষত্ব হলো একজন করদাতার উপর যত ফেডারেল আয়কর দায় থাকে, ক্রেডিটের পরিমাণ তার চেয়ে বেশি হলে অতিরিক্ত অর্থ সরকার থেকে ফেরত পাওয়া যায়। তবে নতুন নিয়মে অবৈধ অভিবাসীরা সেই অতিরিক্ত অর্থ বা রিফান্ড আর পাবেন না, যদিও তারা বৈধভাবে প্রযোজ্য ক্রেডিট ব্যবহার করে নিজেদের ফেডারেল আয়কর কমাতে পারবেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, করদাতার অর্থ দিয়ে আইনগত অযোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়ার দিন শেষ হয়েছে। প্রশাসনের দাবি, নতুন নিয়মের ফলে মার্কিন করদাতাদের প্রায় $3 বিলিয়ন সাশ্রয় হতে পারে। আইআরএসের প্রধান ফ্রাঙ্ক জে বিসিগনানো বলেছেন, রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট মূলত নিম্ন ও মধ্যম আয়ের যোগ্য মার্কিন পরিবার ও কর্মীদের আর্থিক সহায়তার জন্য তৈরি। তবে নতুন প্রস্তাবিত বিধি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, কারণ এতে অভিবাসীদের কর সুবিধা আরও সীমিত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় যোগ্যতার যাচাইও আরও কঠোর হবে। বছরের পর বছর গাড়ির বীমার প্রিমিয়াম দিয়েছেন, এবার সেই অর্থেরই একটি অংশ ফিরছে গ্রাহকদের হাতে। যুক্তরাষ্ট্রের স্টেট ফার্ম দিচ্ছে রেকর্ড $5 বিলিয়ন ডিভিডেন্ড। এর আওতায় রয়েছে 49 মিলিয়নেরও বেশি গাড়ির পলিসি। কিন্তু কারা পাবেন এই টাকা, কতই বা পাবেন এবং কিভাবে পৌঁছবে সেই অর্থ, জানুন স্টেট ফার্মের এই বিশাল পে আউটের বিস্তারিত। গাড়ির বীমার জন্য দেওয়া টাকা থেকে এবার বড় অঙ্কের অর্থ ফেরত পাচ্ছেন যুক্তরাষ্ট্রের লাখো মানুষ। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটছে দেশটির বড় বীমা প্রতিষ্ঠান স্টেট ফার্ম মিউচুয়াল অটোমোবাইল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। যোগ্য গ্রাহকদের মধ্যে রেকর্ড $5 বিলিয়ন ডিভিডেন্ড বিতরণ শুরু করেছে কোম্পানিটি। স্টেট ফার্মের 100 বছরেরও বেশি ইতিহাসে এটি সবচেয়ে বড় গ্রাহক পে আউট। ইতিমধ্যে লাখো গ্রাহক টাকা পেয়ে গেছেন, তবে পুরো অর্থ বিতরণ শেষ হতে আরও কয়েক মাস সময় লাগবে, কারণ এই ডিভিডেন্ডের আওতায় রয়েছে দেশ জুড়ে 4,90,00,000-এর বেশি স্টেট ফার্ম মিউচুয়ালের বীমাকৃত গাড়ি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত বিপুল অর্থ ফেরত দিচ্ছে স্টেট ফার্ম? এর পেছনে রয়েছে কোম্পানির প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসায়িক ফলাফল। স্টেট ফার্ম জানিয়েছে 2025 সালে তাদের আন্ডার রাইটিং পারফরমেন্স প্রত্যাশার চেয়ে শক্তিশালী ছিল। পাশাপাশি কোম্পানির আর্থিক অবস্থানও রয়েছে শক্তিশালী অবস্থানে। আর এই ভালো পারফরমেন্সের সুফল এবার যোগ্য গ্রাহকদের মধ্যে ভাগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে সবার জন্য টাকার অঙ্ক এক নয়। 2025 সালে যোগ্য অটো ইন্স্যুরেন্স পলিসির জন্য যে প্রিমিয়াম দেওয়া হয়েছে তার 4 থেকে 10% পর্যন্ত ডিভিডেন্ড হিসেবে ফেরত দেওয়া হচ্ছে। হার নির্ভর করছে অঙ্গরাজ্য ভেদে। 2025 সালে সক্রিয় ব্যক্তিগত অটো ইন্স্যুরেন্স পলিসি থাকা গ্রাহকরাই এই অর্থ পাওয়ার যোগ্য। যোগ্য গ্রাহকদের ইমেইল ও ডাকযোগে জানানো হবে। ইমেইল থাকলে অর্থ গ্রহণের পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকবে, আর ইমেইল না থাকলে ডাকযোগে পাঠানো হবে চেক। অর্থাৎ ভালো আর্থিক ফলাফলের সুফল এবার সরাসরি গ্রাহকদের পকেটেই ফিরিয়ে দিচ্ছে স্টেট ফার্ম। নাগরিকত্বের আশায় যুক্তরাষ্ট্রের অভিবাসীরা যোগাযোগ করছেন অনলাইনে, আর সেই সুযোগে কাজে লাগাচ্ছে প্রতারকরা। এআই দিয়ে তৈরি হচ্ছে ভুয়া আইনজীবীর ভিডিও, নকল পরিচয়ে দেওয়া হচ্ছে নাগরিকত্বের প্রতিশ্রুতি। এর মধ্যে এক অভিবাসী হারিয়েছেন $4,800। কিভাবে চলছে এই প্রতারণা আর কোন ভুলগুলো এড়িয়ে চলবেন জানুন বিস্তারিত রিপোর্টে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর প্রতারণা এবার টার্গেট করছে অভিবাসীদের। যুক্তরাষ্ট্রে ভুয়া ইমিগ্রেশন আইনজীবীর পরিচয় ব্যবহার করে এআই নির্মিত ভিডিও ও বিজ্ঞাপনের মাধ্যমে অসহায় মানুষের কাছ থেকে হাতে নেওয়া হচ্ছে হাজার হাজার ডলার। অনেকের ক্ষেত্রে চলে যাচ্ছে জীবনের সব জমানো অর্থ, সঙ্গে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিও। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বসবাসকারী বৈধ অভিবাসী ভিক্টর হার্নান্দেজ এমনই এক প্রতারণার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার স্বপ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন তিনি। বিজ্ঞাপনটিতে মিয়ামির এক ইমিগ্রেশন আইনজীবীর পরিচয় ব্যবহার করে দাবি করা হয় কোনো অফিসিয়াল পরীক্ষা ছাড়াই নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে। প্রথমে দেওয়া হয় $1,500, এরপর একে একে পাঠাতে বলা হয় সোশ্যাল সিকিউরিটি নম্বর, রেসিডেন্সি কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি। প্রতিবারে বাড়তে থাকে টাকার দাবি। শেষ পর্যন্ত ভিক্টর মোট $4,800 খরচ করেন। পরে তিনি জানতে পারেন পুরো বিজ্ঞাপনই ছিল ভুয়া। যে আইনজীবীর ছবি আর পরিচয় ব্যবহার করা হয়েছে তিনি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন, বরং প্রতারকরা এআই ব্যবহার করে তার ছবি আর পরিচয়ের নকল প্রোফাইল ও ভিডিও তৈরি করেছে। ওই আইনজীবী জানান, গত বছর থেকে তিনি এমন ভুয়া ভিডিও শনাক্ত করছেন। তার দাবি দেশ জুড়ে হাজার হাজার মানুষ এই প্রতারণার শিকার হতে পারেন। ভিক্টরের জন্য ক্ষতিটা শুধু অর্থের নয়, প্রতারণার কারণে তিনি ভাড়া ও বিদ্যুতের বিল পরিশোধেও সমস্যায় পড়েছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু অনলাইন বিজ্ঞাপন দেখে কোনো আইনজীবী নিয়োগ নয়, সরাসরি দেখা করুন, পরিচয় যাচাই করুন এবং অগ্রিম বড় অঙ্কের টাকা আর ব্যক্তিগত নথি দেওয়ার আগে সতর্ক থাকুন। খাবারের টেবিলে এখন স্বস্তির বদলে হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্রের অনেক পরিবারের বাস্তবতা যেন এমনই। স্ন্যাপ সহায়তা কমে যাওয়ার পর বাজার করা, বিল পরিশোধ আর সন্তানদের খাবার জোগাড় সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের পরিবারগুলো। এর প্রভাব পড়ছে শিশুদের মনেও। কেন এমন পরিস্থিতি তৈরি হলো আর সামনে কি অপেক্ষা করছে, থাকছে বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে স্ন্যাপ বা ফুড স্ট্যাম্পের সুবিধা কমে যাওয়ার পর খাবারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বহু পরিবার। আর এই সংকটের প্রভাব এখন শুধু বড়দের মধ্যে সীমাবদ্ধ নেই, উদ্বেগে পড়ছে শিশুরাও। অনেক পরিবারের শিশু এখন মাকে প্রশ্ন করছে, মা আমরা কি ঠিক আছি? কারণ ঘরে খাবার কমে আসছে অথচ বাজারের খরচ কমছে না। প্রতিবেদনগুলোতে উঠে এসেছে স্ন্যাপ সুবিধা কমে যাওয়ার পর অনেক পরিবারকে খাবার কেনা এবং অন্যান্য জরুরি খরচের মধ্যে বেছে নিতে হচ্ছে। কেউ বিদ্যুৎ বা গ্যাসের বিল পিছিয়ে দিচ্ছেন, কেউ আবার খাবার কিনতে ক্রেডিট কার্ডের উপর নির্ভর করছেন। অনেক পরিবারকে আগে যেখানে সপ্তাহের বাজারে পছন্দের খাবার কেনা সম্ভব হতো, এখন সেখানে শুধু প্রয়োজনীয় খাবারই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে শিশুদের নিয়ে। পরিবারের আর্থিক সংকট বুঝতে না পারলেও তারা টের পাচ্ছে আগের মতো খাবার কেনা যাচ্ছে না। কেউ খালি ফ্রিজ দেখে প্রশ্ন করছে, আবার কেউ প্রিয় সিরিয়াল বা নাস্তা না পাওয়ার হতাশা প্রকাশ করছে। খাদ্য সহায়তা কমে যাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সংক্রান্ত শর্ত কিছু পরিবারের ওপর চাপ বাড়িয়েছে। ফলে কেউ স্ন্যাপের সুবিধা পুরোপুরি হারিয়েছেন, আবার কেউ কম সহায়তা পাচ্ছেন। সমালোচকদের অভিযোগ, এই পরিবর্তনের সবচেয়ে বড় চাপ পড়ছে নিম্ন আয়ের পরিবার ও শিশুদের ওপর। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, স্ন্যাপ এ অপব্যবহার কমিয়ে কর্মক্ষম মানুষকে কাজে উৎসাহিত করাই এসব পরিবর্তনের মূল উদ্দেশ্য।
শীতের ভাইরাস করোনা এবার গ্রীষ্মেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকায়। 50 অঙ্গরাজ্যেই সংক্রমণ বাড়ছে বা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে দ্রুত বাড়ছে আক্রান্তের হার। বিশেষজ্ঞদের আশঙ্কা, সেপ্টেম্বরের শুরুতেই সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। করোনার এই নতুন ঢেউ কতটা ভয়ঙ্কর, কারা বেশি ঝুঁকিতে এবং সামনে কি হতে পারে, বিস্তারিত রিপোর্টে। শীতের ভাইরাস হিসেবে পরিচিত করোনা এবার গ্রীষ্মেই নতুন করে উদ্বেগ তৈরি করছে যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, দেশটির 50টি অঙ্গরাজ্যেই করোনার সংক্রমণ বাড়ছে কিংবা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। গত এক মাসে বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সংক্রমণের হার দ্রুত বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের নজরও এখন এই গ্রীষ্মকালীন ঢেউয়ের দিকে, কারণ 2025 সালে গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ শীতকালীন সময়ের তুলনায় আরও বেশি ছিল। তবে চলতি বছরের পরিস্থিতি এখনও গত বছরের তুলনায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী আগস্টের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার প্রায় 4% ফল পজিটিভ এসেছে। একই সময়ে গত বছর এই হার ছিল 9% বেশি। দেশটির বর্জ্য পানিতে করোনা ভাইরাসের উপস্থিতিও এখনও খুব কম পর্যায়ে রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে করোনা সম্পর্কিত রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়ার প্রবণতাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। 17 আগস্ট পর্যন্ত অন্তত 15টি অঙ্গরাজ্য ও অঞ্চলে সক্রিয় করোনা প্রাদুর্ভাবের তথ্য পাওয়া গেছে। তুলানে ইউনিভার্সিটির গবেষক মাইকেল হোয়ারগারের আশঙ্কা, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এদিকে শরৎ মৌসুমে নতুন করোনা টিকা বাজারে আসার প্রস্তুতি চলছে। নতুন টিকাটি XFG ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। তবে সর্বশেষ টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের 20%-এরও কম প্রাপ্তবয়স্ক। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক, গর্ভবতী, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং 5 বছরের কম বয়সী শিশুরা এখনও গুরুতর সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। ঘনিষ্ঠ সম্পর্কের পরিণতি যে এতটা ভয়াবহ হতে পারে তারই এক চাঞ্চল্যকর উদাহরণ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। 42 বছর বয়সী নারী সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 19 বছরের এক তরুণ। পুলিশের দাবি, হত্যার পর মরদেহে আগুন ধরানোরও চেষ্টা করা হয়। এই ভয়াবহ ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, কিন্তু শেষ পরিণতি হলো ভয়াবহ হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় 42 বছর বয়সী এক নারী সহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে 19 বছর বয়সী এক সালভাদোরান তরুণের বিরুদ্ধে। পুলিশের দাবি, হত্যার পর মরদেহে গ্যাসোলিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। নিহত নারীর নাম কার্মেন লিজেট পুচ। তিনি 3 বছরের এক কন্যা শিশুর মা। সোমবার সকালে ওয়াশিংটন ডিসির বাইরে গ্রেট ফলসের ডিফিকাল্ট রান পার্কের একটি পার্কিং এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরে ছিল একাধিক ছুরিকাঘাতের চিহ্ন। ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশের প্রধান কেভিন ডেভিস জানান, পুচ ও অভিযুক্ত অ্যালেক্সিস অ্যান্টোনিও সেডিওস কাম্পোস হেরন্ডনের বেটস রেস্তোরাঁয় একসঙ্গে কাজ করতেন। তদন্তকারীরা বলছেন তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশের দাবি, হত্যার দিন রেস্তোরাঁর ভিডিওতে অভিযুক্তকে একটি ধারালো ছুরি, ল্যাটেক্স গ্লাভস ও পানির বোতল নিয়ে বের হতে দেখা যায়। পরে একটি মোটরসাইকেল থেকে গ্যাসোলিন সংগ্রহ করে মরদেহে আগুন ধরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার মেরিল্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। তাকে ভার্জিনিয়ায় প্রত্যর্পণের অপেক্ষায় রাখা হয়েছে। অভিযুক্তদের অভিবাসন ইতিহাসও সামনে এসেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালের এপ্রিলে টেক্সাসের এল পাসোর কাছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাকে বর্ডার প্যাট্রোল আটক করেছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, তদন্তে তার অভিবাসনের স্ট্যাটাস কোনো ভূমিকা রাখছে না। হত্যার পেছনে অন্য কোনো সম্পর্ক বা উদ্দেশ্য ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মাকে হারিয়ে 3 বছরের শিশুটির দেখভাল করছেন পরিবারের সদস্যরা। মিশিগানের ডিয়ারবর্নে ইসলাম বিরোধী বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন, কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই সামনে আসে সম্প্রীতির অন্য এক ছবি। স্থানীয় ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেন সাধারণ মানুষ। মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানও উঠে এসেছে আলোচনায়। বিক্ষোভের নেপথ্য থেকে পরদিনের সংহতি, সব মিলিয়ে কি ঘটেছিল ডিয়ারবর্নে, জানুন বিস্তারিত রিপোর্টে।
মিশিগানের ডিয়ারবর্নে মাত্র একদিনের ব্যবধানে বদলে গেল পুরো চিত্র। মঙ্গলবার যেখানে দেখা গিয়েছিল উত্তেজনা, বিক্ষোভ আর ইসলাম বিরোধী স্লোগান, বুধবার সেখানেই দেখা গেল ভালোবাসা, সংহতি আর স্থানীয় ব্যবসার প্রতি মানুষের সমর্থন। ডিয়ারবর্নে একটি ইসলাম বিরোধী সমাবেশকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয়। পুলিশের তথ্য অনুযায়ী ওই রাতে মোট 22 জনকে গ্রেফতার করা হয়। সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসলাম বিরোধী অ্যাক্টিভিস্ট জেক লেন। তবে পরদিন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘৃণা ও উত্তেজনার পর অনেক মানুষ ইচ্ছা করেই ডিয়ারবর্নে এসে স্থানীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করছেন। এক আরব আমেরিকান ব্যবসায়ী নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশ না করে বলেন, বিক্ষোভের দিনটি ছিল ভয়াবহ, তবে একই সঙ্গে মানুষের ভালোবাসা ও সমর্থনও ছিল চোখে পড়ার মতো। ডিয়ারবর্নের মেয়র আব্দুল্লাহ হামুদও জানান, বাইরে থেকে আসা উস্কানিদাতাদের কারণে অনেক সময় উত্তেজনা তৈরি হয়। তার দাবি, কিছু মানুষ আগে ডিয়ারবর্ন সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে এলেও শহরটি দেখে তাদের মনোভাব বদলে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ার্ডেড ট্রাভেলিং ভেটেরান নামে পরিচিত একজন ব্যক্তি ডিয়ারবর্ন সম্পর্কে নিজের আগের ধারণার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন বলেও মেয়র জানান। স্থানীয় বাসিন্দাদের মতে ডিয়ারবর্নের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান রয়েছে। শহরটিতে 31টি চার্চও রয়েছে। তাদের ভাষ্য, সমস্যা সাধারণত স্থানীয় বাসিন্দাদের মধ্যে নয়, বরং বাইরে থেকে আসা উস্কানিদাতারাই উত্তেজনা বাড়াচ্ছেন। নির্বাচনী মৌসুমে এমন আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে ডিয়ারবর্নের বাসিন্দারা বলছেন, ঘৃণার জবাব তারা দেশে দাঁড়িয়ে। গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয়, প্রযুক্তির অগ্রগতিতে এখন এটি পরিণত হচ্ছে একটি চলন্ত কম্পিউটার নেটওয়ার্কে। আর এই নেটওয়ার্কে সাইবার হামলা হলে ঝুঁকিতে পড়তে পারে চালক থেকে শুরু করে পুরো সড়ক ব্যবস্থা। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক দিলরুবা শারীনের এআই গবেষণা তৈরি করছে নতুন আশার সম্ভাবনা। কিভাবে কাজ করছে তার এই প্রযুক্তি জানাবো বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের রাস্তায় ছুটে চলা গাড়িকে সাইবার হামলা থেকে রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি গবেষক দিলরুবা শারীন। তার গবেষণার লক্ষ্য শুধু সাধারণ সাইবার হামলা শনাক্ত করা নয়, এমন আক্রমণও ঠেকানো যেখানে হামলাকারী নিরাপত্তা ব্যবস্থায় প্রতিক্রিয়া বুঝে নিজেকে বদলে নেয়। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ডক্টরাল গবেষক শারীন কাজ করছেন কানেক্টেড ভেহিকেল নেটওয়ার্ক নিয়ে। এসব গাড়ি ভেহিকুলার অ্যাড হক নেটওয়ার্ক বা ভ্যানেটের মাধ্যমে প্রতি সেকেন্ডে একাধিকবার অবস্থান, গতি ও বিপদের তথ্য আদান প্রদান করে। প্রযুক্তিটি সফল হলে দুর্ঘটনা কমানোর বড় সুযোগ তৈরি হতে পারে। কিন্তু বিপদও রয়েছে। কোনো একটি গাড়ি যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ায়, তাহলে অন্য গাড়ি হঠাৎ ব্রেক করতে পারে, ভুল পথে যেতে পারে, এমনকি ভয়াবহ সংঘর্ষও ঘটতে পারে। এই সমস্যার সমাধানে শারীনের তৈরি কাঠামো প্রতিটি গাড়ির আচরণের একটি ধারাবাহিক রেকর্ড তৈরি করে, অনেকটা ক্রেডিট হিস্টোরির মতো। ফলে একবারের জন্য ভুয়া তথ্য পাঠানো সহজ হলেও দীর্ঘ সময় ধরে বিশ্বাসযোগ্য মিথ্যা আচরণ বজায় রাখা হামলাকারীর জন্য অনেক কঠিন। আইইইই, গ্লোবকম এবং আইইইই ভেহিকুলার টেকনোলজি কনফারেন্সের মতো আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণা স্বীকৃতি পেয়েছে। 14 বছরের বেশি সময়ের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং অভিজ্ঞতা কাজে লাগিয়ে শারীন এখন এমন নিরাপদ পরিবহনযোগ্য ভিত্তি তৈরিতে কাজ করছেন যেখানে ভবিষ্যতের স্বয়ংক্রিয় গাড়িও থাকবে, আবার থাকবে বুদ্ধিমান সাইবার নিরাপত্তাও। এই গবেষণার গুরুত্ব শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ভবিষ্যতে বাংলাদেশেও স্মার্ট পরিবহন ব্যবস্থা চালু হলে শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে এমন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ছিল বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।